তো চ্যাপ্টারটা প্রায় শেষের মুখে। চ্যাপ্টারটাতে আমরা সব কিছুই পড়ে নিয়েছি, এই দুটো টপিক বাকি আছে, যার মধ্যে একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের মোট শক্তি। ধ্যান দিয়ে দেবে তাহলে। মনে করা যাক পৃথিবী, যার ভর m, যার ব্যাসার্ধ r। পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে একটি উপগ্রহ রয়েছে, যে উপগ্রহটির ভর m, এবং এই উপগ্রহটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো এই m ভরের উপগ্রহের ওপর কী বল কাজ করবে? প্রথমত, যেহেতু এই বৃত্তাকার পথে ঘুরছে, তাই এর উপর অভিকেন্দ্র বল কাজ করবে। দ্বিতীয়ত, এই পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে, তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে ফোর্স প্রয়োগ করবে, এর মহাকর্ষীয় বল, তাই না? আর এই মহাকর্ষীয় বলটাই কি অ্যাকচুয়ালি এর ওজন। তো m ভরের উপগ্রহের উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের যোগান দেবে তার ও পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল। এই যে m ভরের উপগ্রহটা বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার জন্য যে অভিকেন্দ্র বলটা দরকার, সেই অভিকেন্দ্র বলটা কোথা থেকে পাওয়া যাবে? উপগ্রহ এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল থেকে। অর্থাৎ F সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস টু F গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকেন্দ্র বল ইকুয়ালস টু মহাকর্ষীয় বল। অভিকেন্দ্রের বলের ভ্যালু লিখেছি mv²/r, যেখানে v হচ্ছে উপগ্রহটার প্রদক্ষিণ গতি, ঠিক আছে? আর F ইকুয়ালস টু gm/r²। এখানে দেখো ক্যালকুলেশনে আর একটা রয়েছে, যদি আমি নিচে হাফ দিয়ে মাল্টিপ্লাই লেফট সাইড যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই সাইডও হাফ মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো হাফ mv², এখানেও হাফ ইন্টু gm/r। তাই হাফ mv² মানে আমরা জানি কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে m ভরের বস্তুকে, m ভরের যে উপগ্রহ দিয়েছে, কাইনেটিক এনার্জি কত হবে? gmm/2r। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। কোনো উপগ্রহের গতিশক্তির ফর্মুলাটা কি? এটা। আবার এই m ভরের উপগ্রহটার স্থিতিশক্তি কত? তো স্থিতিশক্তি জানার জন্য আমরা কী বার করি? মহাকর্ষীয় বিভব, তাই না? যেমন এর ক্ষেত্রে আমরা বার করতাম মহাকর্ষীয় বিভব, যেমন পড়ান বলেছি যে m ভরের বস্তুকে বা একক ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছু একটা সার্টেন দূরত্ব নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্য হচ্ছে ওই বিন্দুটির মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় স্থিতিশক্তি। আগেও বলা হয়েছে। তো মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় স্থিতিশক্তি কী জিনিস? তো এই m ভরের বস্তুটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে এত দূর নিয়ে যাওয়ার জন্য কত কার্য করতে হয়েছে? -gmm/r। আবার কেন্দ্র থেকেও বলতে পারো, m ভরের বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে নিয়ে যাওয়ার জন্য কতটা কার্য করতে হয়েছে? -gmm/r। তো এটাই হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টটাতে মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় স্থিতিশক্তি। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু -gmm/r। একটু যদি চিন্তা ভাবনা করা হয়, দেখো এই যে gmm/r এখানে রয়েছে, বাট নেগেটিভ সাইন। তো বলেছি মহাকর্ষীয় বিভব পজিটিভও হতে পারে, মহাকর্ষীয় স্থিতিশক্তি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার জিরো হতে পারে। gmm/r, এখানেও gmm/r রয়েছে, তাই না? gmm/2r রয়েছে, বাট 2টাকে যদি সরেন দেওয়া হয়, তাহলে আমি লিখতে পারি এই পোটেনশিয়াল এনার্জিটাকে কাইনেটিক এনার্জির ফর্মে যদি আমি লিখতে চাই, তো আমি লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু -2 ইন্টু কাইনেটিক এনার্জি। লেখা যেতে পারে, কারণ এখানে কী রয়েছে? gmm/r। তো এখান থেকে যদি আমি gmm/r বার করি, তাহলে কী হবে? 2k। তো 2 কাইনেটিক এনার্জি, মাইনাসটা আছে, তো -2 কাইনেটিক এনার্জি। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে, কথাটা বুঝবে, পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? এই r দূরত্বে গতিশক্তি যত হবে তার দ্বিগুণ, বাট নেগেটিভ সাইনে। ঠিক তেমনি কাইনেটিক এনার্জিকে যদি আমি পোটেনশিয়াল এনার্জির আকারে ফর্মে লিখতে চাইছি,
এই জায়গাতে আমি কী করলাম, পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জির ফর্মে লিখেছি। যদি আমি কাইনেটিক এনার্জিকে পোটেনশিয়াল এনার্জির ফর্মে লিখতে চাই, তো কাইনেটিক এনার্জি, তাই না, কাইনেটিক এনার্জি সমান কী হবে দেখো, এটাকে গুরুত্ব দিতে গেলে হয়ে যাবে, হবে না, কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি বাই 2, বাট মাইনাস হবে, তো ওটাই লিখেছি। যদি মনে হয় না স্যার এই সমীকরণ থেকে বোঝান, তো এখান থেকেও বুঝিয়ে দিচ্ছি। G/mm/r এটা পোটেনশিয়াল এনার্জি, G/mm/r পোটেনশিয়াল এনার্জি, আরে তাই না? তাহলে এক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে এটা মাইনাস পোটেনশিয়াল এনার্জি। তার অটোমেটিক আমি কি দেখতে পাচ্ছি, কাইনেটিক এনার্জিটা কী হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জির অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কাইনেটিক এনার্জি কত হবে, এই পার্টিকুলার পয়েন্টটাতে যতটা পোটেনশিয়াল এনার্জি ছিল তার অর্ধেক, ঠিক আছে, বাট নেগেটিভ সাইন। তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটাতে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, আর দুটোকে যদি অ্যাড করা হয় তো হয়ে যাবে মাইনাস Gmm/2। এরপরে টোটাল এনার্জিটাকে যদি কাইনেটিক এনার্জির ফর্মে লিখি তো লেখা যাবে মাইনাস কাইনেটিক এনার্জি। এই টোটাল এনার্জিটাকে যদি আমি পোটেনশিয়াল এনার্জির ফর্মে লিখি তাহলে কি লিখি, পোটেনশিয়াল এনার্জি বাই 2। এর অর্থ হচ্ছে দেখো এখানে বলছি টোটাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস কাইনেটিক এনার্জি। এর অর্থ হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোন উপগ্রহ আছে, ওর টোটাল এনার্জি কত, না এই পার্টিকুলার পয়েন্টটাতে ওর কাইনেটিক এনার্জি যত আছে, ব্যাস এইটাই, বাট নেগেটিভ সাইন, ঠিক আছে। আবার এই পার্টিকুলার পয়েন্টটাতে টোটাল এনার্জি কত আছে, এই পার্টিকুলার পয়েন্টটাতে পোটেনশিয়াল এনার্জি যত আছে তার অর্ধেক। এই তো এইখান থেকে ইকুয়েশন, এখান থেকে প্রশ্ন পড়ে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি নিয়ে, কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, বা অনেক সময় বলে যে প্রমাণ করো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে টোটাল এনার্জি হবে এটা, তো পুরো ইকুয়েশনটা তোমাকে ডিরাইভ করতে হবে, ঠিক আছে। নেক্সট, কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। আমরা জানি কি দেখো, ভারহীনতা অ্যাকচুয়ালি যদি আসছে তার আগে আমরা পড়বো একটু আপাত ওজন নিয়ে। আমরা নিউটনে পড়েছিলাম যদি একটা লিফট রয়েছে, লিফটের মধ্যে একজন ব্যক্তি রয়েছে যার ভর কত m, তাহলে ওই ব্যক্তি লিফটের উপর কত বল প্রয়োগ করবে, লিফটের তলের উপর mg, তো লিফটের তলে ওকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কত n, নর্মাল বল। লিফট যদি এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে, তাহলে গতির সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, গতির সমীকরণ থেকে আমি লিখব n মাইনাস mg সমান ma, তাই তো। তাহলে গতির সমীকরণ থেকে যদি লিখি n মাইনাস mg সমান ma, তাহলে n সমান কত হবে, mg প্লাস ma। তখন এই nটা কি ওর, এই nটা হচ্ছে ওর আপাত ওজন। যদি একটু মনে মনে লিফটের পড়াটা মনে আছে তো নিশ্চয়ই মনে হবে আপাত ওজন। তখন বলা হয়েছিল যে যদি লিফটের ওপর দিকে চলে তো ব্যক্তির জায়গা ভারী বলে মনে হয়, বিকজ ওর আপাত ওজনটা বৃদ্ধি পায়। ঠিক তেমনি যখন একটা রকেটের মধ্যে একজন ব্যক্তিকে ভূপৃষ্ঠ থেকে অনেকটা দূরে কিছু একটা সার্টেন কক্ষপথে এস্টাবলিশ করা হবে, স্থাপিত করা হবে, তখন ওই রকেটটার আর রকেটের মধ্যে থাকা ব্যক্তির ওপর ডিফারেন্ট বল কাজ করবে। যেমন এই রকেটটা যদি ভি বেগে প্রদক্ষিণ করে তাহলে ব্যক্তিও ভি বেগে প্রদক্ষিণ করবে, ক্লিয়ার। রকেটটা যদি ভি বেগে পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে তাহলে ওর মধ্যে থাকা ব্যক্তিও ভি বেগে প্রদক্ষিণ করবে, নয় করবে, নো ডাউট করবে। এই ব্যক্তিটির ভর, কথাটা বুঝবে, এই ব্যক্তিটির ভর যদি m হয় তো এই রকেটের তলের উপর কতটা বল প্রয়োগ করবে, mg ড্যাশ। কেন g ড্যাশ, কারণ এখনও পৃথিবী পৃষ্ঠে নাই, পৃথিবী পৃষ্ঠে যদি হয় তাহলে অভিকর্ষীয় ত্বরণ হয় g, পৃথিবী পৃষ্ঠ তো অনেক দূরে আছে, অনেক উঁচুতে আছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটাতে অভিকর্ষীয় ত্বরণ কত হবে, g ড্যাশ। তাহলে এখন এই ব্যক্তি এই রকেটের তলের ওপর কতটা বল প্রয়োগ করবে, mg ড্যাশ, যেটা ডাউনওয়ার্ড থাকবে। তো লিফটের তলটিও ওর উপর একটা বল প্রয়োগ করবে যেটাকে আমরা নর্মাল লম্ব বল বলি। তো আমরা বলতে পারি এই দুটি বলের লব্ধির দরুন, এই দুটি বলের যে লব্ধি, লম্ব বলটা আর mg ড্যাশ, এই দুটি বলের লব্ধির দরুন যে বলটা রইল ওই লব্ধি বলের জন্য বস্তুটি
এইভাবে এইভাবে প্রদক্ষিণ করবে। বা তুমি এইভাবেও বলতে পারো, এম জি ডেসটাকে কী বলতে পারো, তুমি বলে দিতে পারো স্যার এ এম পৃথিবীর আর এই ব্যক্তির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নিচের দিকে টানার চেষ্টা করবে, ওইটাই এম জি ডেস না। আর লম্ব বল উপরের দিকে, এই দুটো বলের লব্ধির জন্যই ব্যক্তিটি এভাবে গোল 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 ঘুরবে। তার মানে এই বলটা আর এই বলের লব্ধি, তাই তো? কোন বলটা বেশি এখানে বলো, এই বলটা বেশি না এই বলটা বেশি? নো ডাউট এই বলটা বেশি, কারণ এখনও স্ট্যাবলিশ আছে, স্থাপিত আছে। তো এম জি ড্যাশ মাইনাস এন সমান এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা কার ক্ষেত্রে আলোচনা করছি? শুধু ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আলোচনা করছি, ব্যক্তির গতির বিবেচনা করছি। ব্যক্তির ক্ষেত্রে কি হবে? এম জি ড্যাশ মাইনাস এন সমান এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? যদি এই মহাকাশ যানটার ভর এম ড্যাশ হয়, এম ধরবো না কারণ এম পৃথিবীর ভর ধরে আসছে বারবার। যদি এই মহাকাশ যানটার ভর এম ড্যাশ হয়, তো এম ড্যাশ ভরের মহাকাশ যানের ক্ষেত্রে কি হবে? তো দেখে নেব ওর কী ধরনের গতি আছে। মহাকাশ যানটা জাস্ট এইভাবে প্রদক্ষিণ করবে বৃত্তীয় পথে, মানে ওর অভিকেন্দ্র বল থাকবে। আর ওর অভিকেন্দ্র বল কোথা থেকে পাবে? ওই মহাকাশ যানের ভর আর পৃথিবীর ভরের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, মহাকর্ষীয় আকর্ষণ বল, তাই না? তো ওইটা হচ্ছে এম ড্যাশ জি ড্যাশ। তো এম ড্যাশ জি ড্যাশ সমান কী হবে? এম ড্যাশ ভি স্কোয়ার বাই আর। এখন দেখো শুধুমাত্র মহাকাশ যানের আলোচনা চলছে, আগেরটা শুধু ব্যক্তির চলছে। তো এখান থেকে আর তো অন্য কোনো বল কাজ করছে না এখানে, তাহলে এম ড্যাশ ক্যান্সেল হয়, জি ড্যাশ সমান ভি স্কোয়ার বাই আর। তো জি ড্যাশ সমান যদি ভি স্কোয়ার বাই আর হয়, এই 1 নম্বর সমীকরণে ভি স্কোয়ার বাই আর আছে, 1 নম্বর সমীকরণে ভি স্কোয়ার বাই আর। তো এই ভি স্কোয়ার বাই আরের জায়গায় জি ড্যাশ লিখতে পারি, তাহলে এম জি ড্যাশ মাইনাস এম ইকুয়ালস টু এম জি ড্যাশ। তাহলে এম সমান কী হবে? 0। এন সমান 0 হওয়া মানে এনটা কি? আপাত ওজন না? তাহলে আপাত ওজন কত হবে? আপাত ওজন 0 হয়ে যাবে। আপাত ওজন 0 হতে গেলে কী মনে রাখবো? ভারহীনতা। কেমন হবে? ভারহীনতা। এটাই হয় কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। পরীক্ষাটা প্রমাণ করতে বলে যে প্রমাণ করো কৃত্রিম উপগ্রহে থাকা কোনো বস্তু বা কোনো ব্যক্তির আপাত ওজনটা 0 হবে। তো তোমাকে জাস্ট এই দুটো স্টেপ ফলো করতে হবে। এখানে ব্যক্তি বলেছি তো ব্যক্তি উদাহরণ, যদি বস্তু বলা হয় তাহলে বস্তু হবে, জাস্ট এইটুকুই। ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টার নাম্বার শেষ হয়ে গেছে। চ্যাপ্টারে তার পড়ার মতো মোটামুটি কিছুই নেই। এরপর আসছে কোয়েশ্চেন। দেখো, হটসের যত প্রশ্ন আছে, বারংবার বলে এসেছি, আরেকবার বলেছি, হটসের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোকে একবারে চোখ বন্ধ করে পড়ো। প্রতিটা চ্যাপ্টার শেষে যে হটসের প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো করো। যেটা পড়িয়েছি এরপরে তুমি যদি হটসেরগুলো দেখো তাহলে ওই জিনিসগুলো আবার মাঝে মাঝে আসবে। কিছু অস্পষ্টতা আসবে, যেখানে ডাউট আসবে সেখানে জিজ্ঞাসা করবে। ডাউটের জন্য তো যাবোই, তখন ডিসকাশন করবে। মার্ক করে রাখো যে কোথায় পার্টিকুলার কোন পয়েন্টটাতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ সব প্রশ্ন চাই। কিছু নিউমেরিক্যালস দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন বেসিক লেভেল থেকে, দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। ওকে, দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। প্রতিটির ভর 100 কেজি, প্রতিটির ভর 100 কেজি। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ আমরা জানি, ধরেন দুটি যদি বস্তু পৃথিবীর কোথাও রয়েছে, এই ইউনিভার্সে যে কোনো দুটি বস্তু পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের সমানুপাতিক। সেখান থেকে মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপটা ছিল F সমান G ইন্টু M1M2/r²। তো সব ভ্যালু দেওয়া রয়েছে প্রশ্নে। জি এর মান দেওয়া রয়েছে 6.67, তো 6.67
m1 কত 100 আর m2 কত 100, তাহলে 100 ইন্টু 100 মানে 10⁴। আর জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। নিচে হচ্ছে r স্কোয়ার, 20 সেন্টিমিটার দূর, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, তাহলে 0.2 এর স্কোয়ার। এবার 0.2 এর স্কোয়ারকে আমি লিখতে পারি 4 ইন্টু 10⁻², 10⁻11, 10⁻4, তার মানে 10⁻7। এই 10⁻2 উপরে গেলে +2, -7 সঙ্গে +2 মানে -5। আর 6.67কে যদি 4 দিয়ে ভাগ করি তো প্রায় 80 ভ্যালুটাই আসবে 1.67। তো তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মান হচ্ছে এত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। 50 কেজি ভরের একটা গোলক আছে, 10 কেজি ভরের একটা গোলক আছে, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। ঠিক আছে, ওদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, 1/28 mg ভর বিশিষ্ট, 1/28 mg ভর বিশিষ্ট বস্তুর ওজনের সঙ্গে সমান। মানে এদের মধ্যে কোন বলটা কাজ করবে? এই বলটা। আর এই বলটা কার সঙ্গে সমান? এই বলটা বলছে 1/28 mg, মানে মিলিগ্রাম, 1/20 মিলিগ্রাম ভরের বস্তুর ওজনের সঙ্গে সমান। ওজন সমান কি হয়? ভর গুণিত বিকর্ষণ ত্বরণ। ভর কত বড় বস্তুটার? 1/28 মিলিগ্রাম। তো মিলি মানে 10⁻³ মিলি মানে 10⁻³ গ্রামের জায়গায় গ্রাম। কিন্তু আমরা অঙ্কটা SI ইউনিটে করতে চাইছি, তাহলে গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তো গ্রামটাকে কেজিতে কনভার্ট করার জন্য আরেকবার 1000 দিয়ে ভাগ। তাহলে এখন কী হবে? 1/28 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ কেজি ভরের বস্তুর ওজনের সঙ্গে সমান। তাহলে ভর কত পাওয়া গেল বস্তুটির? এতটা। ওজন যদি বার করতে হয় তাহলে এর সঙ্গে জি গুণ করতে হবে, এর সঙ্গে জি গুণ করেছি। তাহলে আলটিমেট বল কত হচ্ছে? এই ভ্যালুটা। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? এইটা, যে এর সঙ্গে সমান। আমাকে নির্ণয় করতে বলেছে এক থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় করো। তো আমরা জানি F সমান G m1 m2/r²। তো G কত হবে? G হবে F ইন্টু r² বাই m1 ইন্টু m2। F এর মান যেটা পেয়েছি সেটাই বসিয়েছি। আর এর মান 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, 0.3 স্কোয়ার। m1 ইন্টু m2 50 ইন্টু 10, 50 ইন্টু 10। এবার দেখো 10⁻³ 10⁻³ কত হবে? -6। এই শূন্যটা যখন এখানে যেটা উপরে যাবে সেটা হবে -7, এখানে যেটা রয়েছে সেটা উপরে যদি যায় -8। আর 0.3 জন্য কী হবে? 0.3 জন্য 0.3 স্কোয়ার মানে 3 ইন্টু 10⁻²। এখানে -2, এখানে দুটো যাবে -2, -2 -2 -4 আর -6 -10 আর -10। উপরে কী পড়ে রইল? 3 স্কোয়ার 9 আর 9.8, তাহলে 9 ইন্টু 9.8। নিচে কী পড়ে থাকবে? 5 ইন্টু 1 আর এই 28, 5 ইন্টু 28। ক্যালকুলেশন করলে আসবে 0.63 ইন্টু 10⁻10। অর্থাৎ এক ঘর যদি সরিয়ে দিই তাহলে পয়েন্টটা, তাহলে 6.3 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। তাহলে ওটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 6.3 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। অ্যান্সার সিজিএসে আছে, কোনো অসুবিধা নেই, তুমি এটাকে সিজিএসে কনভার্ট করতে পারো। নিউটনটাকে ডাইন করতে হবে, নিউটনটাকে ডাইন করতে গেলে 10⁵, মিটার স্কোয়ারটাকে সেন্টিমিটার স্কোয়ার করতে হবে। তাহলে আগে আমি 100 দিয়ে মানে 100 স্কোয়ার দিয়ে হবে মানে 10⁴, আর kg⁻²টাকে g⁻² করতে হবে। তাহলে অ্যান্সার ওটা এক যাবে। যদি তোমরা বলে সেটাকে করে দেখিয়ে দিন, তো এটাকে আমি করে দেখিয়ে দিচ্ছি এখন। তাহলে 6.3 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻², মানে কেজিটা কোথায় আছে? নিচে আছে। নিউটন আর মিটার স্কোয়ারের সিম্বল পজিটিভ আছে, আমার উপরেই আছে।
তো নিউটনকে যদি ডাইন করি তাহলে 10⁵ ডাইন। মিটার স্কোয়ারকে যদি সেন্টিমিটার করি তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে মিটার স্কোয়ার সমান কত হবে? 100 × 100, তাহলে 10⁴। নিচে আছে কেজি স্কোয়ার, মানে kg⁻⁻2 উপরে, যে নিচে নিয়ে যাই তো কী হবে? কেজি স্কোয়ার। তো কেজি স্কোয়ারকে গ্রামের স্কোয়ারে কনভার্ট করবো। 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে কেজি স্কোয়ার আছে, তাহলে হবে কত? 1000 গ্রাম × 1000 গ্রাম মানে 1000, মানে 10⁶ গ্রাম নিচে। এবার 10⁶কে যদি উপরে নিয়ে যায় তাহলে 10⁻⁻6 হয়ে যাবে। তাহলে কী হবে? ডাইন সেমি স্কোয়ার g⁻⁻²। এবার যদি ক্যালকুলেট করা হয় 6 - 11 - 6 -17, -17 থেকে +9 মানে 8, তাহলে 6.3 × 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার g⁻²। অ্যান্সার হচ্ছে এটা। প্রশ্ন নম্বর 3, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে? এমনি প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা সবথেকে বেশি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে? কোনো অসুবিধা নেই। ধরে নিয়েছি হচ্ছে পৃথিবী, ব্যাসার্ধ আর, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হয়? জি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বলেছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়? তাহলে এইচ উচ্চতায়। এই পার্টিকুলার বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত হওয়া দরকার? ভূপৃষ্ঠের মানের অর্ধেক হওয়া দরকার। তাহলে g' = g/2 হওয়া দরকার। আমরা কি জানি? g = gm/r² হয়। তাহলে g/g' যদি করি তাহলে কী লিখব? g/g' = gm/r²। আর g' মানে কি? g' মানে এই পার্টিকুলার পয়েন্টে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে আছে? এটা r হবে আর এটা h হবে, তাহলে r + h। তাহলে g' = gm/r+h তার স্কোয়ার। gm ক্যান্সেল আউট, r + h উপরে যাবে, r² নিচে আসবে, তো লিখতে পারি। আর g' এর মান কত হবে? g' এর মান হচ্ছে g/2। তো যদি এখানে আমি g/2 করি তো g ক্যান্সেল আউট, এই 2 উপরে চলে যাবে, 2। তাহলে r + h/r তার হোল স্কোয়ার সমান 2। তো স্কোয়ারটা যদি কাটিয়ে দিই √2 সমান কী হবে? এটা যদি ভাগ করে দিই 1 + h/r, তাহলে h সমান কত হবে? √2 - 1 × r। তো এই ইকুয়েশনটা অনেক সময় প্রমাণ করতে দেয়। এখন তো চলো প্রশ্নে ভ্যালু দিয়ে নিয়েছে, অনেক সময় এমনি থাকবে, তো তোমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে কত উচ্চতা এইটাই। এবার √2 মান জানি আমরা স্যার 1.414 হয়, -1 × r এর মান 6400 কিলোমিটার দিয়েছে। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার তো এটা মিটারে কনভার্ট করতে পারি? নিশ্চয়ই, কারণ রেশিওর খেলা চলছে, অনুপাতের খেলা চলছে। ঠিক আছে, কিলোমিটারে অ্যান্সার আসবে। আমি যদি মিটার করতে চাই তবু স্যার কোনো অসুবিধা নেই, তবু করতে পারো তুমি। তো যাই হোক, 1.414 - 1 × 6400 কিলোমিটার, এভাবে সিম্পলিফিকেশন করে বার করেছি, কত হচ্ছে? 2650.96। আর অ্যান্সার আছে তোমার 2650। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 2651 হলে বেস্ট হতো, বাট নেই, 2650 কাছাকাছি। তো আমার যেটা অ্যান্সার এসেছে সেটাই আমি ফলো করবো, ঠিক আছে? সবাই এটাই অ্যান্সার, 2650.96। ঠিক আছে। প্রশ্ন নম্বর 4, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে কত গভীরতায়, আচ্ছা আগেরটা ছিল ভূপৃষ্ঠে বা গভীরতায় বলেছে, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? ধরা যাক এই হচ্ছে পৃথিবী, যার ব্যাসার্ধ r, এইসব বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি, যার মান জানি আমরা gm/r²।
কত গভীরতায়, ধরেছি ভূপৃষ্ঠ থেকে এইসব বিন্দুতে থাকবে, এইচ গভীরতায়। এইচ গভীরতায় যেটা অভিকর্ষীয় ত্বরণ হবে, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ, তা ভূপৃষ্ঠের মানের 1/4, মানে এখানে যে ভ্যালুটা হবে অভিকর্ষীয় ত্বরণের জি ড্যাশ, সেটা কত হবে G/4, ঠিক আছে, যেটা সমান G/4। তো এখান থেকে আমাকে ওর ভ্যালুটা বার করতে হবে। কী করে বার করা যায়? গভীরতার সঙ্গে কীভাবে পরিবর্তন আছে, গভীরতার সঙ্গে কীভাবে পরিবর্তন আমরা জানি, জি এর সমান G × 1 - h/r। জি এর মান কত? G/4, দ্যাট ইজ G/4 equals to G × 1 - h/r। জি জি ক্যান্সেল আউট, ঠিক আছে, তাহলে 1/4 equals to 1 - h/r। তাহলে এই h/rটা যদি এদিকে নিয়ে আসা হয়, তাহলে h/r equals to 1 - 1/4। 1 - 1/4 যদি করা হয়, তার মানে 4 - 1, তার মানে 3/4। সো h equals to 3r/4। ঠিকই আছে, 3r/4ই হবে, অ্যান্সার ওইটাই আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? ধরলে যেটা পৃথিবী ওঠে আমার, যার ব্যাসার্ধ আর, মাস m, এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত হয়? Gm/r²। ওকে, কোনো গ্রহ ওঠে, লেটস সাপোজ কোনো গ্রহ পৃথিবীর থেকে বড় দেখাতে পারি, ছোটও দেখাতে পারি, পৃথিবীর থেকে বড়ই দেখাচ্ছি, বুঝে কেন দেখাচ্ছেন, তাই না? কারণ ব্যাসার্ধ দেখো বলে দিয়েছি অর্ধেক, তো ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, অর্ধেকের স্কোয়ার মানে 1/4 ফ্যাক্টর আসবে, উপরে এসেছে মানে বাড়িয়ে যাবে, ঠিক আছে। তো এই কোনো গ্রহ আছে যার ব্যাসার্ধ কত? r ড্যাশ, আর r ড্যাশ কত ওঠে? r ড্যাশের মান পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক r/2, ঠিক আছে। এর মাস কত ওঠে গ্রহটার? m ড্যাশ, এটাও মনে হয় পৃথিবীর উপরের অর্ধেক ওঠে নাকি? তাহলে এখানে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? তো এই পৃষ্ঠে যেটা অভিকর্ষীয় ত্বরণ হবে, এর কোণের পৃষ্ঠে, এই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ G সমান G × m ড্যাশ বাই r ড্যাশ তার স্কোয়ার। কারণ পৃথিবীর এই ফর্মুলাটা ওঠে, ইয়ার ক্ষেত্রে এটা হবে। এরপর আনফর্চুনেটলি m ড্যাশের মান দিয়ে দিয়েছে ও, আনফর্চুনেটলি m ড্যাশের মান m/2, তাহলে এখানে লিখতে পারি m/2, কোনো অসুবিধা নেই। m ড্যাশ মানে m/2, তো m/2, r ড্যাশ মানে r/2, তাহলে r/2 এর স্কোয়ার, এই জিনিসটাই বলছিলাম। এই r/2 এর স্কোয়ার না, তো 2 এর স্কোয়ার জন্য কত? 4, তো 4 উপরে যাবে, আর নিচে কত রইল? 2, কাটিয়ে পরে হবে 2, মানে অভিকর্ষীয় ত্বরণ তো বেড়ে যাবে, বোঝা গেল? তাহলে লিখতে পারি Gm/r², এই 2টা উপরে গেলে 4, আর এই 2টা নিচে নামবে 2, তার মানে Gm/r² মানে কি? Gm/r² মানে পৃথিবীতে যে অভিকর্ষীয় ত্বরণ, এই পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণ, এটা লিখতে পারি G সমান 2G। আর জি এর মানে আমরা জানি CGS 980, SI 9.8, তাহলে কত হবে? 900 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এই গ্রহের অভিকর্ষীয় ত্বরণের মান হবে
ওই গ্রহের অভিকর্ষীয় ত্বরণের মান হবে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের দ্বিগুণ। বেশ সিম্পল অঙ্ক ছিল, তেমন কিছু নেই। প্রশ্ন নম্বর 6, বুধ গ্রহটি 88 ডে, বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হলে বুধের গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। সূর্য, পৃথিবী, তাই না? আরেকটা ঘটনায় সূর্য, বুধ, বুধ দূরত্ব দেওয়া আছে, একটা দূরত্ব বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা জানি তো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এক পাক যে লাগায় কত টাইম লাগে? 365 ডেজ অ্যাপ্রক্স। আর বুধ সেটা কত লাগা আছে? বুধ সেটা লাগা আছে তোমার 88 দিন। পৃথিবীর আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব দিয়ে নিয়েছে গড় দূরত্বটা, বুধ আর সূর্যের মধ্যে গড় দূরত্ব বার করছে। এখানে কি কেপলার সেল লাগা যাবে না? আমরা জানি t² প্রপোর্শনাল টু r3, তাই না? তাহলে t1 বাই t2, t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার, t1 বাই t2 হোল স্কোয়ার সমান r1 বাই r2 কিউব। যদি এটা ফার্স্ট কেস ধরি, এটা যদি আমি সেকেন্ড কেস ধরি, আমাকে r2টা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে t1 বাই t2, t1 মনে হচ্ছে প্রদক্ষিণ কালটা পৃথিবী, তো 365 দিনের আকারেই লিখছি। এবার দিনকে তুমি মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে কনভার্ট করতে পারো। তো নিচেরটাও তো সেকেন্ডে আর ঘন্টায়, মানে যদি এটাকে আমি দিনে কনভার্ট করি এটাও দিন 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 কাটাই গেল, মানে অনুপাতে আসছে। যদি নিচেরটাকে উপরেরটাকে আমি সেকেন্ডে কনভার্ট করি, নিচেরটাকেও সেকেন্ডে কনভার্ট করি, পৃথিবীর টাইম পিরিয়ডটা বুধের টাইম পিরিয়ডটাকে সেকেন্ডে কনভার্ট করি, তবু তো কেটে যাবে ফ্যাক্টরগুলো, মানে এইটাই পড়ে দেবে। তো তাই 365 × 88 লিখে দিলি এর স্কোয়ার, আর এদিকে আসছে 3, তো আমি লিখতে পারি 2^2 সমান r1 বাই r2। সো r2 ইকুয়ালস টু কত হবে? r2 ইকুয়ালস টু হবে, কারণ আমাকে এই কেসেরই দূরত্বটা বার করতে বলেছে, r2 ইকুয়ালস টু হবে r1। এবার r1 এর মান কত? r1 এর মান দেওয়া হয়েছে 1.5 × 10⁸ কিলোমিটার, ঠিক আছে। আর এই ভ্যালুটা যেটা হবে সেই সার্টেন ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার এসে যাবে। আমার কাছে অ্যাট প্রেজেন্টে কোনো ক্যালকুলেটর নেই, ঠিক আছে, তাই এটা আমি তোমাদের উপরে ছাড়লাম। ঠিক আছে, ক্যালকুলেট করে নেবে, দেখে নেবে, অ্যান্সার এসে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে? ওই সেম আগের মতো প্রশ্ন, তুমি করে নেবে, তোমরাই করবে এটা। পৃথিবী পৃষ্ঠ নামক করতে হবে, সেগুলো করে দিই। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়? বেশ, পৃথিবী পৃষ্ঠ থেকে ধরে নিয়েছি এই উচ্চতা, এই পার্টিকুলার পয়েন্টে অভিকর্ষীয় ত্বরণের মান 25% হ্রাস হবে। তো ভূপৃষ্ঠে কত আছে? জি, হ্যাঁ, তো এখানে কত হবে? 25% হ্রাস পাবো, মানে 75% হবো, তাই না? তো আমি লিখতে পারি জি এর 75% এখানে পাওয়া যাবে।
আর 75% মানে কি 75/100। 75/100 যদি আমি কাটে দিই 25 দিন, তাহলে কত হবে জি ইন্টু 3g/4। তাহলে এখানে অভিকর্ষের ত্বরণ কত হবে, জি ড্যাশ সমান 3g/4। পৃথিবীতে জি আছে, কততে বার করতে বলছি। আগেন সেম প্যাটার্নে যাব। আমরা কি জানি, g/g ড্যাশ সমান gm/r², gm/r+h তার হোল স্কোয়ার। এরপর জি ড্যাশের মান কত, 3g/4। যদি এখানে 3g/4 করি তাহলে উপরে 4 যাবে, তাহলে হবে 4/3। gm কেটে যাবে, r+h/r তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে হবে 4/3 ইকুয়াল √4/3 ইকুয়ালস টু 1+h/r। তাহলে h/r হবে 4 এর জন্য 2/√3 -1। সো h ইকুয়ালস টু হবে 2 -√3/√3 ইন্টু r। সিম্পলিফাই যদি করা যায় আশা করি অ্যান্সারটা এসে যাবে। আর এর মধ্যে 6400 দেওয়া আছে, 6400 বসিয়ে দিতে গেলেই অ্যান্সারটা এসে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দেখাও যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা 3.38 সেন্টিমিটার সেমি/সেকেন্ড বৃদ্ধি পেত। পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে নিয়েছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন না করলে, এই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে অক্ষ। আমরা সবাই জানি এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এভাবে দেখানো হয়। কত কোণে গেলে কতক্ষণ পর ওমেগা। অভিকর্ষ ত্বরণের মান 3.8 বৃদ্ধি পেত, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা জানি ভূপৃষ্ঠে এসব জায়গাতে অভিকর্ষ ত্বরণ জি হয়, আর ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হয়, তাই না? তো মনে করো আহ্নিক গতির জন্য তখন দেখিয়েছিলাম আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ওজন হ্রাস, আর এই চ্যাপ্টারে দেখিয়েছিলাম আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তখন আমরা কী দেখেছিলাম, আহ্নিক গতির জন্য যে ত্বরণটা হবে জি ড্যাশ, সেটা অ্যাকচুয়াল যেটা ত্বরণ, তার থেকে ওমেগা স্কোয়ার আর কস থিটা ছিল, ওমেগা স্কোয়ার আর কস থিটা, ওটাই ছিল ওমেগা স্কোয়ার আর কস থিটা। জি ড্যাশ সমান জি ইন্টু ওমেগা স্কোয়ার আর কস থিটা। এটা ছিল অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ, আর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হতেছিল এটা। এখন এই প্রশ্নটা দেখা যায়, দেখাও যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায়, কোন রেখায়, নিরক্ষরেখার মান কত হয়, 0 ডিগ্রি। জানো সব তো নিরক্ষরেখা মানে এইসব অঞ্চলগুলোতে নিরক্ষরেখার ক্ষেত্রে থিটা 0 ডিগ্রি হবে, আর cos 0 ডিগ্রি 1 হবে। তো জিরো সমান জি মাইনাস ওমেগা স্কয়ার হবে।
আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা 3.38 সেমি/সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পেত। মানে কি বোঝাতে চেয়েছে, তাই না? বার করতে বলেছে যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কত হবে। তো জি মাইনাস জি ড্যাশ যদি আমি করি তো সেটা কি হবে, এটা ঘুরছে তার ফলে কতটার পরিবর্তন হচ্ছে, এইটা ঘুরছে তার ফলে কতটা হ্রাস পাচ্ছে, এইটা যদি না ঘুরতো তো বর্তমান মান থেকে এটা বৃদ্ধি পেয়ে যেত, ইনক্রিজ হয়ে যেত। সরি, ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার ঘোরার দরুন এতটা হ্রাস পাচ্ছে, যদি না ঘুরে ততটাই বৃদ্ধি পাবে, তাই না? যদি না ঘুরে তো এটার সঙ্গে এটা বৃদ্ধি পাবে না। এখন হ্রাস পাচ্ছে, কতটা হ্রাস পাচ্ছে, ঘোরার দরুন হ্রাস পাচ্ছে ওমেগা স্কোয়ার আর। যদি না ঘুরে তো এতটা পরিমাণ মান বৃদ্ধি পেয়ে যাবে বর্তমান মানের তুলনায়। তো কত হবে প্রশ্নটা, ছন্দটা দেখতে পেলে কথাটা কীভাবে বলছে। তো পরিবর্তনটা কী হবে, ওমেগা স্কোয়ার আর ওমেগার মান কত হয় 2π/t, তাহলে 2π/t এর স্কোয়ার ইন্টু আর 2π/t মানে 4π², নিচে নিচে টি স্কোয়ার। আর এর মান কত, আর এর মান ব্যাসার্ধ নিচে না সেন্টিমিটার আকারের ফর্মে দিয়েছে, তো 6.4 ইন্টু 10⁸। আর টি স্কোয়ার মানে টাইম, পুরো টাইমটাকে কিন্তু কনভার্ট করতে হবে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কত দিলে ঘুরে, 24 ঘন্টা অ্যাপ্রক্স। আমি যদি 24 ঘন্টা মানে চলি, 24 ঘন্টা ইন্টু 3600 সেকেন্ড এর স্কোয়ার। তো আই থিঙ্ক একে যদি ক্যালকুলেট করা হয়, ক্যালকুলেটার নিয়ে দেখবে ভ্যালুটা কত এসছে, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওই যে দেখাচ্ছে না 3.38, তো দেখবে এখানে ক্যালকুলেট যদি করা হয় তো 3.38 আসবে, ক্যালকুলেশন করলে 3.38 আসবে। জানাবে, ঠিক আছে, কোনটাতে কী আসছে না আসছে। চলো তাহলে বাকি অঙ্কগুলো যেগুলো রয়েছে খুবই এমনি মজাদার অঙ্ক হচ্ছে, প্র্যাকটিক্যালি বুঝে করে করার মতো। তো সব অঙ্কগুলোই হয়ে যাবে, ট্রাই করবে। যে অঙ্কগুলো হবে না সেগুলো আমাকে বলবে, সেগুলোর জন্য ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে।